অবস্থা যে আওয়ামী লীগ আবার ফিরে আসছে, শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হচ্ছেন, যে কারণে সমন্বয়করা ফাঁসির ভয় পাচ্ছে? অনেকে যারা আমাকে পছন্দ করতেন তারাও আমাকে পছন্দ করেন না, অনেক সমন্বয় করে আমাকে পছন্দ করতেছেন না, বিকজ আমি এখন আর কাউকে ছাড়তেছি না, আমি ছাড়বো না। আমি অ্যান্টি এস্টাবলিশমেন্ট মানুষ, আমি মনে করি যে বাংলাদেশের মানুষের পক্ষে কাজ করা হচ্ছে সবসময় এদের বিরুদ্ধে অবস্থান নেওয়া। নুরু উনি যে কথা বলেছেন এটা ইটস এ ক্রাইম, ইউ ক্যানট ডু দ্যাট, ইউ শুড নট সে দ্যাট। মাহফুজ আলম বঙ্গবন্ধুর ছবি অপসারণ করেছেন বঙ্গভবনের দরবার হল থেকে, তিনি উদ্ধত্তের পরিচয় দিয়েছেন এবং নিঃসন্দেহে সংবিধান লঙ্ঘন করেছেন, এটা তো স্পষ্ট। তাকে কি কোনো প্রকার আইনের মুখোমুখি করা হবে, বিচারের মুখোমুখি করা হবে? আইন উপদেষ্টা কি মনে করেন, কি বলছেন তিনি, ডক্টর আসিফ নজরুল? আমরা এখন যখন প্রশ্ন তোলা শুরু করছি, প্রশ্ন উত্তর না দিয়ে এই উপদেষ্টারা পার পেয়ে যাবে না। নুরুল হক নূরের এই বক্তব্যের ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের মর্যাদা ব্যাপকভাবে ক্ষুণ্ণ হয়েছে বলে অভিযোগ করা হয়। তাই নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাকে ক্ষমা চাইতে বলা হয়, না হলে আইনগত ব্যবস্থা নেওয়া। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা সংবাদে আপনাদের আবারও স্বাগতম। প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা এবং যে প্রেক্ষাপট চলছে তারই উপর ভিত্তি করে কয়েকটি খবর নিয়ে আজ আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি। ভিডিও শুরুটা দেখেই হয়তো আপনারা বুঝতে পেরেছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করুন নতুন নতুন খবর আপডেট পেতে। তো দর্শক, বেশি কথা আর বলবো না, চলুন দেখে আসা যাক কি আছে আজকে আমাদের তাজা খবরে। চলুন। ভয় সমন্বয়করা পাচ্ছে কেন? কি এমন ঘটলো, কি এমন ঘটনা ঘটলো যে তাদের ফাঁসির দড়ির ভয় এখন ধরে গেল? তাহলে কি এমন অবস্থা যে আওয়ামী লীগ আবার ফিরে আসছে, শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হচ্ছেন, যে কারণে সমন্বয়করা ফাঁসির ভয় পাচ্ছে? বাস্তবতাটা আসলে কোনটা? হাসনাত আব্দুল্লাহ স্ট্যাটাস দিয়েছেন, রাজনীতিবিদরা আপোষ করছে আর আমাদের দিকে ফাঁসির দড়ি ধেয়ে আসছে। এই যে ফাঁসির দড়ি ধেয়ে আসছে সমন্বয়কদের উপরে, এই দড়ি ধেয়ে আসছে কেন? এটা একটা বড় প্রসঙ্গ। তাহলে তারা কি কোথাও কি ভয় পেয়ে গেল যে এই অবস্থার দ্রুত পরিবর্তন হয়ে যাবে, এই সরকার টিকতে পারবে না, আওয়ামী লীগ সরকার আবার আসবে, মাঝখান থেকে ভারত এবং ডোনাল্ড ট্রাম্প যে ভূমিকা রাখছেন সেই ভূমিকাগুলোতে তারা কি আতঙ্কিত হয়ে গেলেন? বাস্তবতাটা আসলে কি? বাস্তবতা কয়েকটা বাস্তবতা তুলে ধরলেই বাস্তবতাটা খুব বোধহয় পরিষ্কার হয়ে যায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা স্লোগান দিয়েছে, মিছিল করেছে, সমাবেশ করেছে, সেখানে উপদেষ্টা নাহিদ ইসলাম গিয়েছেন, লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছে, তাকে ভুয়া ভুয়া ধুয়ো দেওয়া হয়েছে এবং সেখান থেকে বলা হয়েছে সব শালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার, এরকম স্লোগান দেওয়া হয়েছে। পরে অবশ্য কিসের কারণে জানি না, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা এই মিছিল করেছিল, স্লোগান দিয়েছিল, তারা আবার একটা বিবৃতি পাঠিয়েছে গণমাধ্যমে যে এই সব শালারা বলতে তারা নাহিদ ইসলাম কিংবা সমন্বয়কদের কিংবা সরকার, এই সরকারকে বোঝাননি, পতিত সরকারকে বুঝিয়েছেন। তো পতিত সরকারকে বোঝালে নাহিদ ইসলামের সামনে সব শালারা বাটপার, কাউকে মানি না, আমরা সবাইকে চিনি, আমরা কারো কথা শুনতে চাই না, এরকম কথা তারা বলবে কেন? তার মানে ডাল মে কুছ কালা হ্যায়, কোথাও না কোথাও কিছু একটা ঘটছে। গতকালকে থেকেই আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতরা রাস্তায় নেমেছেন এবং তাদেরকে রাস্তা থেকে সরে যাওয়ানোর জন্য হাসনাত আব্দুল্লাহ এহেন কোনো চেষ্টা নাই, যা করেননি। তিনি বারবার বলেছেন যে আগামীকালকে উপদেষ্টারা আপনাদের সঙ্গে বসবে, দুপুরে আপনাদের সঙ্গে বসবে, আপনারা চলে যান, আপনাদের সমস্ত দাবি দেওয়া মানা হবে, কিন্তু কেউই যায়নি। অবশেষে গভীর রাতে, মধ্যরাতে 5 উপদেষ্টা কিন্তু ওই স্পটে আসতে বাধ্য হয়েছেন। সেখানে আসিফ নজরুল এসে ক্ষমা চেয়েছেন, সকলের কাছে ক্ষমা চেয়েছেন। অভিযোগ কি? অভিযোগ হচ্ছে কিছু কিছু সমন্বয়করা দেদারসে রাজার হালে চলছেন, কিন্তু যারা আহত, হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে জীবনের সঙ্গে লড়ছে, তাদের দেখার কেউ নেই, তাদের চিকিৎসা হচ্ছে না, তাদের চিকিৎসা করার কেউ নেই, যে তাদেরকে হাসপাতালে যে খাবার দেওয়া হচ্ছে সেটা কুকুর বিড়ালের খাবারের মান সম্পন্নও না, এমন অভিযোগটা উঠেছে। এবং এই অভিযোগের ভিত্তিতে গভীর রাতে, মধ্যরাতে সমন্বয়করা গিয়েছেন, আসিফ নজরুল, আসিফ মাহমুদ, মাহফুজ আলম, তারা গিয়েছেন। তারা যখন গিয়েছেন তখন কোনো রকমে তাদেরকে বুঝিয়ে আজকে মিটিং এর কথা বলেছেন এবং আজকে দুপুরে যখন মিটিং হয়েছে সেই মিটিংয়েও অনেক আওয়াজ হয়েছে। সেখানে সার্জিস আলমকে বলতে শোনা গেছে যে নিজেদের পরিবারের মধ্যে যদি কোনো গন্ডগোল হয়, কোনো ফ্যাসাদ হয়, তাহলে পারিবারিকভাবেই সেটা মিটিয়ে নেওয়া উচিত। আমাদের এই গন্ডগোল ফ্যাসাদের জন্য আওয়ামী লীগ যেন কোনো সুবিধা না পায়, আমাদের শত্রুরা যেন সুবিধা না পায়, আমাদের শত্রুরা যেন বগল বাজাতে না পারে, সেই দিকে আমাদের খেয়াল রাখা উচিত। তার মানে এখানেও একটা বড় ব্যাপার যে তাদের নিজেদের মধ্যে কোনো ঝামেলা তৈরি হয়েছে, যে ঝামেলার দৃষ্টান্তগুলো একটার পরে একটা আমরা দেখতে পাচ্ছি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের দূরত্ব বাড়ছে, বিএনপিকে তারা পাত্তা দিতে চাচ্ছে না। বিএনপিকে যখন পাত্তা দিতে চাচ্ছে না, বিএনপি তখন বারবার নির্বাচনের রোড ম্যাপের কথা বলছে। বিএনপির কারণেই মূলত রাষ্ট্রপতিকে সরাতে পারেনি, এটাও বিএনপির প্রতি তাদের ক্ষোভ। বিএনপি সম্পর্কে এর আগে অনেক আজে বাজে কথা বললেও এখন একটু রয়ে শোয়ে দেখে শুনে কথা বলতে দেখা যাচ্ছে তাদেরকে, কারণ বাস্তবতা তারা বুঝে গেছে। বিএনপিকে যদি পাশ কাটাতে চাই তাহলে তারা তলাবিহীন ঝুড়ি হয়ে যাবে, এরকম আলোচনা চতুর্দিকে রয়েছে। সেই প্রেক্ষিতেই হয়তোবা তারা বিএনপিকে এখন গুরুত্ব
গুরুত্ব দিচ্ছে। অন্যদিকে বিএনপিও বিভিন্ন সূত্র বলছে বিএনপির একটি প্রতিনিধি দল ভারতে গিয়েছেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে মিটিং করেছেন। মিটিং এর উদ্দেশ্যই হচ্ছে ভারত বাংলাদেশের প্রেক্ষাপটে কি ভাবছে না ভাবছে, আগামীর রাজনীতি কেমন হবে, বিএনপিকে ভারত সাপোর্ট দিবে কিনা, এরকম নানা ইস্যু থাকতে পারে। শেখ হাসিনা ইস্যু ওর মধ্যে থাকতে পারে। কি ইস্যু আছে, কি ইস্যুতে তারা আলোচনা করছে আমাদের তো জানার কথা নয়। কিন্তু সবকিছু মিলিয়ে সমন্বয়করা ফাঁসির ভয় পাচ্ছেন কেন? তারা যে এই অসাধারণ একটা আন্দোলন করলেন, কোটা মেধাবীদের কোটা আন্দোলন থেকে সরকার পতনের আন্দোলন, সরকার পতন হলো, নতুন সরকার গঠন হলো, সবকিছু ঠিকঠাকই তো থাকার কথা। মাঝখান থেকে দ্রব্যমূল্য সহ সরকারের অনেক ব্যর্থতার কারণেই কি তারা মনে করছেন যে এই সরকার ব্যর্থ হতে চলেছে, তাই ভয়টা কাজ করছে? আবার সমন্বয়কদের অনেকের লাগাম ছাড়া কথার কারণেই অনেক সমালোচনা হচ্ছে চতুর্দিকে, সেগুলোও কি একটা ভয়ের কারণ? আদতে ফাঁসির দড়িটা তাদের গলায় কে পরাবে? এমন পরিস্থিতি কি বাংলাদেশে আবার তৈরি হবে যে আওয়ামী লীগ আবার খুব দ্রুত ফিরে আসবে, ক্ষমতা দখল করবে এবং সমন্বয়কদের ধরে ধরে ফাঁসি দেবে? এরকম অবস্থা কি তৈরি হবে? এরকম অবস্থা তৈরি হওয়ার বাস্তবতা কি রয়েছে? যদি না থাকে তাহলে সমন্বয়করা ভয় পাচ্ছে, কিসের ভয়? সেটা একটা বড় প্রশ্ন। দর্শক, আপনাদের কাছেও প্রশ্ন, সমন্বয়কদের আসলে ফাঁসির দড়ির ভয় কেন? ভয়টা কোথা থেকে এলো? লিখে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। মাহফুজ আলম আমাদের প্রধান উপদেষ্টা দাবি অনুযায়ী, যিনি মাস্টার মাইন্ড এবং বর্তমানে দপ্তরবিহীন উপদেষ্টা, তাকে কি কোনো প্রকার আইনের মুখোমুখি করা হবে, বিচারের মুখোমুখি করা হবে? আইন উপদেষ্টা কি মনে করেন, কি বলছেন তিনি? ডক্টর আসিফ নজরুল, মাহফুজ আলম বঙ্গবন্ধুর ছবি অপসারণ করেছেন বঙ্গভবনের দরবার হল থেকে। তিনি উদ্ধত্তের পরিচয় দিয়েছেন এবং নিঃসন্দেহে সংবিধান লঙ্ঘন করেছেন, এটা তো স্পষ্ট। যেহেতু সংবিধানে এখনো পর্যন্ত বঙ্গবন্ধুকে জাতির জনক হিসেবে স্বীকৃতি দেওয়া আছে এবং তার ছবি বা প্রতিকৃতি সংরক্ষণের বিষয়ে নির্দেশনা দেওয়া আছে, এই বিষয়ে আগেই মন্তব্য করেছি। এখন বিভিন্ন পর্যায় থেকে প্রশ্ন উত্থাপিত হচ্ছে যে তার বিচার হওয়া উচিত। যারা এই কথাগুলো বলছেন অবশ্যই তাদের কথার যৌক্তিকতা রয়েছে, আমি নিজেও তাই মনে করি। শুধু মাহফুজ আলমই নয়, এখন পরিবর্তিত পরিস্থিতিতে বঙ্গবন্ধুর ছবি নামানোর হিড়িক পড়ে গেছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন অঞ্চলের সরকারি দপ্তর থেকে বঙ্গবন্ধুর ছবি নামানো হচ্ছে। এমনকি এই মুহূর্তে যিনি সবচেয়ে বেশি আলোচিত উপদেষ্টা পরিষদের নতুন মুখ, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, তার মন্ত্রণালয়ের তার কক্ষ থেকে ওনাকে বঙ্গবন্ধুর ছবি নামানো হয়েছে। অথচ এই মোস্তফা সরোয়ার ফারুকী বঙ্গবন্ধুর সম্পর্কে যে বড় বড় গলাবাজি, বড় বড় বক্তব্য, কথা, ফেসবুকে স্ট্যাটাস কি না করেছেন, সবই নামাচ্ছেন, সবই করছেন। এতে অবাক হওয়ার কিছু নেই। ভুল পাল্টাবেন, বড় বড় পদ পদবি পাবেন, নানান ধরনের স্বার্থ হাসিল হবে, ভুল পাল্টানো অস্বাভাবিক কিছু নয়। কিন্তু আমাদের আইন উপদেষ্টার মন্তব্যটা জানা খুবই জরুরি আমাদের জন্য। আপনাদের নিশ্চয়ই মনে আছে, যখন মানব জমিনের প্রধান সম্পাদক সিনিয়র সাংবাদিক মতিউর রহমান চৌধুরী রাষ্ট্রপতির সঙ্গে কথা বলে তিনি একটি নিউজ করেছিলেন বা মন্তব্য প্রতিবেদন করেছিলেন, সেখানে যখন বলা হয়েছিল যে রাষ্ট্রপতি জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দালিলিক কোনো প্রমাণ নেই। এই কথা যখন গণমাধ্যমে এলো, তখন আমরা আইন উপদেষ্টাকে কি ধরনের রণমূর্তি ধারণ করতে দেখেছিলাম। তিনি বললেন যে রাষ্ট্রপতি সংবিধান লঙ্ঘন করেছেন। কেন তিনি বললেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্রের কোনো দালিলিক প্রমাণ নেই? তিনি গর্জে উঠলেন, তিনি বললেন যে তিনি সংবিধান লঙ্ঘন করেছেন, তার রাষ্ট্রপতি পদে থাকার কোনো অধিকার নেই। তিনি মন্তব্য করলেন, আমি আইন উপদেষ্টার কথা বলছি, এই কারণেই তিনি সংবিধান লঙ্ঘন করেছেন, কারণ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নিজেই 5 আগস্ট রাত 11:20 তিন বাহিনী প্রধানকে নিয়ে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন সাবেক প্রধানমন্ত্রী ওনার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং উনি তা গ্রহণ করেছেন। যেহেতু এই কথাগুলো তিনি বলেছেন, পরবর্তীতে যখন মতিউর রহমান চৌধুরী সাহেবের কাছে বললেন যে তার কোনো দালিলিক প্রমাণ নেই, অতএব তিনি সংবিধান লঙ্ঘন করেছেন, মিলিয়ে এসব কথা বলা হচ্ছে। আর যেখানে মাহফুজ আলম নিজে প্রকাশ্যে ঘোষণা দিচ্ছেন যে আমি শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়েছি, সংবিধানে তাকে এই মুহূর্ত পর্যন্ত যে জাতির জনক হিসেবে উল্লেখ করা হয়েছে এবং তাকে নিয়ে আর যেসব নির্দেশনা দেওয়া আছে সেটির প্রতি তিনি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করলেন। সেই জায়গা থেকে কি মাহফুজ আলম স্পষ্টভাবে সংবিধান লঙ্ঘন করেননি? অবশ্যই করেছেন। তাহলে কেন মাহফুজ আলম সম্পর্কে আইন উপদেষ্টা বাড়তি কোনো কথা বলবেন না? না বলাটাই স্বাভাবিক। তিনি যেমন রাষ্ট্রপতি সংবিধান লঙ্ঘন করেছেন এই বক্তব্য শুধু দেওয়া নয়, ডক্টর আসিফ নজরুল তিনি আর এক উপদেষ্টা নাহিদ ইসলামকে সঙ্গে নিয়ে প্রধান বিচারপতির কাছে চলে গেলেন। তার চেম্বারে তারা প্রায় 1.5-2 ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক করলেন। কেন করলেন? রাষ্ট্রপতিকে অপসারণের নানান ধরনের পথ তিনি খুঁজছিলেন এবং সেখানে কাকে কি ধরনের প্রস্তাব দেওয়া হয়েছিল, রাষ্ট্রপতিকে যদি অপসারণ করা হয় সেক্ষেত্রে কি ধরনের সাংবিধানিক শূন্যতার সৃষ্টি হতে পারে, কিভাবে সেগুলো ওভারকাম করা যেতে পারে, সেখানে কাকে বসানো যেতে পারে, এই ধরনের নানান
খবর তো আমরা গণমাধ্যমে পেয়েছিলাম, কিন্তু তিনি মাহফুজ আলমের বিষয়ে একটু শব্দটি উচ্চারণ করবেন না। কেন করবেন না? মাহফুজ আলম এতটাই শক্তিধর যে তার সম্বন্ধে তিনি সংবিধান লঙ্ঘন করেছেন এই ধরনের কোনো মন্তব্য করলে তো আসিফ নজরুলের পদই থাকবে না, তার পদ নিয়েই টানাটানি পড়ে যাবে। তিনি কেন এমনটা বলবেন? বলার শক্তি তার নেই। এবং এই যে বলার যে শক্তি নেই, তার মধ্য দিয়ে প্রমাণ হয় যে দেশে এখনো পর্যন্ত আইনের শাসন নেই। আওয়ামী লীগ অবশ্যই গণতন্ত্রকে হত্যা করেছে, স্বৈরাচারী স্টাইলে দেশ চালিয়েছে। যদি বলি ফ্যাসিবাদিতা কায়েম করেছে, তাহলে এই সরকারের সময়ও অবশ্যই ফ্যাসিবাদিতা চলছে। আওয়ামী লীগ বৈষম্য করেছে, নিঃসন্দেহে বৈষম্য এখনো চলছে। আওয়ামী লীগের সময় আইন কারো কারো ক্ষেত্রে একরকম, অন্য অনেকের ক্ষেত্রে আর এক রকম। এখন কি সেটা দেখা যাচ্ছে না? শুধু একটা এক্সাম্পলই তো দিলাম। রাষ্ট্রপতিকে কেন্দ্র করে ডক্টর আসিফ নজরুল ছাত্রদেরকে বিক্ষুব্ধ করে তুলেছিলেন, শুধু আইনের ব্যাখ্যাই নয়। আর মাহফুজ আলমের ক্ষেত্রে কি হচ্ছে? কিছুই না। এখানে কোনো সংবিধান নেই, এখানে কোনো আইন নেই, এখানে কোনো নিয়ম নীতির তোয়াক্কাই নেই। বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার কথা ছিল, বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণের কথা ছিল, তা তো আমরা খুব ভালো চোখে দেখছি যে কতটা বৈষম্যহীনতার মধ্য দিয়ে এই সমাজ চলছে। মুখে বড় কথা বললেই সবকিছু হয়ে যায় না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামকে নিয়ে গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূরের দেয়া বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। বৃহস্পতিবার বিকেল 5টার সময় গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর এবং তার একদল সহযোগী ও বহিরাগত ব্যক্তিদের নিয়ে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে উস্কানিমূলক ও মানহানিকর স্লোগান দিতে দিতে একটি মিছিল নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল প্রবেশ গেট দিয়ে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করেন। পরে ট্রাইব্যুনালের নিরাপত্তায় নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাধার মুখে ট্রাইব্যুনালে ঢুকতে না পেরে নুরুল হক নূর তার দলীয় কর্মীদের নিয়ে ট্রাইব্যুনালের গেটে একটি সাংবাদিক সম্মেলন করেন। সেখানে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিরুদ্ধে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সঙ্গে বৈঠকের ভিত্তিহীন, বানোয়াট, অসত্য, উস্কানিমূলক কিছু অভিযোগ গণমাধ্যমে প্রকাশ করেন। উদ্দেশ্য প্রণোদিতভাবে তার আনা এসব মিথ্যা অভিযোগ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায়। নুরুল হক নূরের এই বক্তব্যের ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের মর্যাদা ব্যাপকভাবে ক্ষুণ্ণ হয়েছে বলে অভিযোগ করা হয়। তাই নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাকে ক্ষমা চাইতে বলা হয়, না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কেন হচ্ছে গতকালকে রাত্রিবেলা আমাদের আহত ভাইদেরকে রাস্তা নামতে হলো? শেখ হাসিনা কেন ছাড় দিনি? এটা কি হয়ে গেছে যে এদেরকে হচ্ছে ছাড় দিতে হবে? আপনাদের আচরণ দেখি শেখ হাসিনার মতো হয়ে গেছে। শেখ হাসিনার আপনাদের মতো পার্থক্য কই? আমরা এখন যখন প্রশ্ন তোলা শুরু করছি, প্রশ্ন উত্তর না দিয়ে এই উপদেশটা পার পেয়ে যাবে না। এন্ড দেন ফোন দিয়েছে আমাদের বড় ভাই হাসান ভাই, তারা সবাই মিলে হচ্ছে কি মানে বলতেছে রনিকে থামাও। বাসায় চলে গেল, তারপর কদিন পর ইনফেকশন ধরা পড়লো, তারপর হচ্ছে আমার ভাইটা মারা গেল আজকে। আমি খুব যে সহজ স্বাভাবিকভাবে নিচ্ছি না। এখন ওর সার্টিফিকেটটা তো আমি দেখিনি ভাই। এটা যে এত ক্রিটিক্যাল অবস্থা, ডাক্তাররা যে ওর মাথায় যে ইনফেকশন হয়েছে, আপনারা জানেন তো ইনফেকশন হয়েছে, যখন গুলি বের করলো তখন তো ডাক্তারের ওই পরিমাণ টেক কেয়ারে থাকার কথা ছিল, তাদের কেয়ারে থাকার দরকার ছিল যাতে হচ্ছে ইনফেকশনটা না হয়। বাসায় ছেড়ে দিল, বাসায় চলে গেল, তারপর কদিন পর ইনফেকশন ধরা পড়লো, তারপর হচ্ছে আমার ভাইটা মারা গেল আজকে অভ্যুত্থানের 100 দিন পর। এটা আপনি কি মনে করেন ব্যাপারটা? আমি খুব যে সহজ স্বাভাবিকভাবে নিচ্ছি না। আমাদের কাছে যদি এখন সবকিছু সহজ স্বাভাবিক হয়ে গেছে, কারণ এখন আমাদের কোনো ধরেন আমরা তো সব এখন যা যার মতো করে ভালো আছি, দেশ খুব সুন্দর সুশৃঙ্খল হয়ে চলতেছে, এখন দেশ স্বর্গ হয়ে গেছে, জান্নাত, যেটা যেমনটা আওয়ামী লীগরা বলতো ঠিক এখন তো সেরকম চলতেছে মনে হয়। জানি না এটা কেন হইলো, কারণ ধরেন আমরা যখন হয়তো দেখেছেন যে আহতরা হাসপাতালে সবাই আন্দোলনের পর আমরা কিন্তু হাসপাতালগুলোতে গিয়েছি। যাওয়ার পর হচ্ছে আমরা গিয়ে ডিরেক্টলি আমরা জিজ্ঞেস করেছি, যে প্রশ্ন করেছি যে আপনারা ঠিকমতো ট্রিটমেন্ট কেন করাচ্ছেন না? অনেকে অভিযোগ দিচ্ছে যে আমার এই ট্রিটমেন্ট হচ্ছে না, এই ট্রিটমেন্ট হচ্ছে না, এটা এইভাবে হচ্ছে না, এইভাবে হচ্ছে না। আমার ফিনান্সিয়াল ক্রাইসিস চলতেছে, বাসা থেকে একটা মানুষ আসতেছে, আসার এখানে থাকতেছে, থাকার পর হচ্ছে কি তার তো খাওয়া দাওয়ার দরকার আছে। তো ভাই আমার পরিবার তো ঠিক নাই, আমি তাহলে এখানে কিভাবে ট্রিটমেন্ট করাবো? তারা কিন্তু চলে গেছে। আবার এই কষ্টগুলো আমরা শুনছি, আমরা বলছি যে ঠিক আছে আমরা দেখতেছি, আমরা সবাই মিলে চেষ্টা করবো। যখন কথা বলতেছি তখন ডিরেক্টরদের কাছে গিয়েছি যে কি কারণে আপনারা ওনাদেরকে ঠিক মতো ট্রিটমেন্ট করাচ্ছেন না। ওরা বলতেছে আমাদের সংকটের কথা। তো আমরা হচ্ছে ওখানে একটু ফোর্স করেছি। সংকট কিভাবে ক্রাইসিস মোমেন্ট আপনারা অতিক্রম করে সেটা নিয়ে আপনারা কাজ করেন। এই কথা বলাতে হচ্ছে ব্যাপারটা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। এন্ড হচ্ছে আমাদের সমন্বয়কদের মাধ্যমে আমাদের যে স্বাস্থ্য উপদেষ্টা যখন ছিলেন, এখন যিনি আছেন, তারা সবাই মিলে হচ্ছে কি মানে বলতেছে রনিকে থামাও। এন্ড দেন ফোন দিয়েছে আমাদের বড় ভাই হাসান ভাই, আমাদের সাজিদ ভাই, তারা আমাকে ফোন দিলেন, বললেন যে রনি তুমি থামো। বলছি জিজ্ঞেস করছি তাহলে আপনি দায়িত্ব নিলেন? আপনারা যদি দায়িত্ব নেন তাহলে হচ্ছে আমি থামবো, আমি চুপ করে যাবো। আমি কিন্তু গত 3 মাসে একটা মানে কোনো ইন্টারভিউতে আমাকে দেখবেন না। আপনারা দেখেন কোনো চ্যানেলে কোনো কিছুতে ইন্টারভিউতে আছে নাকি আমার নাম? কোথাও
বলার নাই, আমি বলি না। 3 মাস হচ্ছে একদম চুপ ছিলাম, নিজে অসুস্থ ছিলাম, হাসপাতালে ছিলাম। এই 3 মাসের যে ট্রিটমেন্টের দায়িত্ব তার নিয়েছে, আমাদেরকে চুপ থাকতে বলেছে, সাধারণ শিক্ষার্থীদেরকে চুপ থাকতে বলেছে। যারা চুপ থাকতে বলেছে যে উপদেষ্টারা, তাদের দায়িত্ব কি ছিল? তারা কেন ঠিক মতো ট্রিটমেন্টটা করায় নাই? তারা ঠিক মতো টেক কেয়ার করে নাই কেন? হচ্ছে গতকালকে রাতের বেলা আমাদের আহত ভাইদেরকে রাস্তা নামতে হলো। এই প্রশ্ন আমরা করবো না? ঠিক প্রশ্ন করবো কিনা বলেন? অবশ্যই এই প্রশ্ন আমরা এখন করবো। ঠিক আছে নাকি আমরা ছাড় দিই? এরা কি হয়ে গেছে যে এদেরকে হচ্ছে ছাড় দিতে হবে? এই আন্দোলনটা এমন না যে তারাই করে দিচ্ছে, ঠিক আছে একদম, হ্যাঁ আমরা ভাড়া দিছি, নাও তোমাদের টাকা দিলাম, তোমরা আমাদের আন্দোলন করে দাও, এমনটা তো না। উপদেষ্টাদের গাড়ির সামনে আটকানো এটা খুব কম হয়ে গেছে, বা এখন তার প্রতিবাদ করছে খুব কম হয়ে গেছে। উপদেষ্টাদের ঘাড় ধরে যে ধাক্কা দেয় না আহত গাজী ভাইরা যারা আছে, শহীদ ভাইরা আছে, তাদের পরিবারের লোকজনরা তাদেরকে যে ঘাড় ধাক্কা দেয় না, এটাই হচ্ছে তাদের শুকরিয়া আদায় করা উচিত। আমার কাছে এটা মনে হয়। যারা প্রাণ দিয়েছে, শহীদ হয়েছে এই অবস্থা দেখার জন্য, দেশের এই অবস্থা দেখার জন্য, যারা আহত হয়েছে, যারা রাস্তা নেমেছিল, তারা তো মারা যাওয়ার জন্য রাস্তা নেমেছিল, শহীদ হওয়ার জন্য নেমেছিল, দেশের সংস্কারের জন্য। তাদের তো প্রত্যাশাই নাই, তাই বলে কি তাদের পরিবারকে সঠিক মর্যাদা আমরা দিব না? শহীদ পরিবারকে মর্যাদা দিব না? আহত ভাইকে ঠিক মতো চিকিৎসা করাবো না? খোঁজ খবর নিও না? আচ্ছা তুমি যদি গভর্নমেন্ট ভাবে না পারতো, তুমি সারেন্ডার করতে, যারা পারতেছি না, আমাদের সংকট আছে, প্রবলেমস আছে, বিভিন্ন ভাইদের কাছে বলতাম, ভাই প্রয়োজন ক্রাউড ফান্ডিং আমরা করতাম, আল্লাহর রাস্তায় কয়েক টাকা আমার ভাইদের হেল্প করতে হবে, ট্রিটমেন্ট পাইতে, ওকে আমরা সবাই মিলে দেশে বাইরে পাঠাতাম। যদি আপনার দেশে হচ্ছে দেশের মানে চিকিৎসা সংকট থাকতো, কই কেউ তো বলেন নাই। আপনারা বলছেন আমরা দায়িত্ব নিচ্ছি, এই দায়িত্ব নমুনা, এটা দায়িত্ব নমুনা। আমরা তো এখনো খুব পজিটিভলি বলতেছি যে ভাই, আমরা আপনাদেরকে বলতেছি যে আপনারা পজিটিভলি যাতে হচ্ছে দেশে চেঞ্জ আসে, সেই জন্য আপনারা কাজ করেন। আমরা আপনাদেরকে ওইভাবে প্রশ্ন তুলছি এই জন্য যাতে আপনি মানে সংস্কারটা করতে চান, জবাবদিহিতার আওতায় আসেন। কিন্তু আপনাদের আচরণ দেখি শেখ হাসিনার মতো হয়ে গেছে। আপনার শেখ হাসিনা যে সিস্টেমটা তৈরি করেছে, ওয়ারি শেখ হাসিনা, ওয়ারি স্বৈরাচার কি? স্বৈরাচার কি জিনিস? স্বৈরাচার কি? শেখ হাসিনা শুধু একটা ব্যক্তি না, স্বৈরাচার হচ্ছে একটা সিস্টেম। সেই সিস্টেমটা এখন আপনারা হাঁটতেছেন, শেখ হাসিনা যেভাবে দেখানো, শেখ হাসিনা দেখানো পথে আপনারা হাঁটতেছেন। তো শেখ হাসিনা আর আপনাদের মধ্যে পার্থক্য কই? এই প্রশ্ন আমরা তো এখন চাইতেছি। আহত হয়ে গেছে, সবাই রাস্তা দাঁড়াইছে, তাদের সাথে যে আমরা কেউ পাবো না, আমরা সবাই কিন্তু চলে আসছি। আজকে থেকে শুরু হলো, 100 দিন পর আমরা শুরু করলাম। দেখি ঠিক 100 দিন পরে আমরা এখন যখন প্রশ্ন তোলা শুরু করছি, প্রশ্ন উত্তর না দিয়ে এই উপদেষ্টারা পার পেয়ে যাবে না। এই কথা বারবার বলতেছি যে স্বাস্থ্য উপদেষ্টা যে কাজগুলো করেছে বা তাদের যে দায়িত্ব জায়গা থেকে তারা অবহেলা করেছে, এই যে যারা